আমার মা একজন গৃহবধূ, তার চাওয়া পাওয়াটাও খুবই সীমিত। ব্লগিংয়ের কাজে আমরা প্রচুর ঘোরাঘুরি করি, কিন্তু মা কখনো মুখ ফুটে বলে না আমায় নিয়ে চল। হঠাৎ একদিন মা বলল, আমাকে একবার কৈলাস দর্শন করিয়ে আনবি বাবা। কৈলাস পর্বত হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষের কাছে অত্যন্ত পবিত্র স্থান। স্বয়ং মহাদেব কৈলাসে বাস করেন বলে হিন্দুদের বিশ্বাস। সেই কৈলাস পর্বতের সামনেই আছে বিশাল মানস সরোবর লেক। কিন্তু কৈলাস তো চীন অধিগৃহীত তিব্বতে অবস্থিত। সেখানে যাওয়ার জন্য প্রায় 50 কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ পায়ে হেঁটে অতিক্রম করতে হবে। তাছাড়া লাগবে পাসপোর্ট ও ভিসা। তবে কি মায়ের এই ইচ্ছেটা পূরণ করতে পারবো না? হে মহাদেব, তুমি পথ দেখাও। মায়ের ইচ্ছে যে করেই হোক পূরণ করতে হবে, এই জেদ মাথায় নিয়ে মহাদেবকে স্মরণ করে খোঁজ খবর নিতে থাকলাম। খোঁজ পেলাম কলকাতার এক সংস্থা সুইট হ্যাপি জার্নি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেড, যারা বয়স্ক মানুষ তাদের কৈলাস মানস সরোবর দর্শনের জন্য এক অভিনব উপায় বের করেছে, যেখানে কলকাতা থেকে মাত্র 4 দিনেই স্বচক্ষে সুন্দরভাবে কৈলাস মানস সরোবর দর্শন ও সাথে পূজাপাঠ সম্ভব। মামনিকে সারপ্রাইজ দিয়ে বুক করে নিলাম কৈলাস মানস সরোবর এরিয়াল দর্শন ট্যুর। এবারে আমরা চলেছি কৈলাস পর্বত ও মানস সরোবরের এরিয়াল দর্শনের জন্য। সেজন্য আমাদের প্রথমে যেতে হবে লখনৌ। লখনৌ থেকে আমরা যাব নেপালের শহর নেপালগঞ্জ। লখনৌ যাওয়ার ফ্লাইটে আমরা চেপে বসেছি এবং এবারে আমরা 3 জন পাশাপাশি সিট পেয়েছি এবং মামনি যেহেতু আমাদের মতন ফ্রিকোয়েন্ট ফ্লায়ার নয়, তার জন্য এবারে উইন্ডো সিটটা আমরা মামনিকেই অফার করেছি। আমাদের সাথে মামনির প্রথম বিমান যাত্রা, তার উপরে এটা মামনির স্বপ্নের ট্যুর, তাই আমাদের সকলের এক্সাইটমেন্টটা তুঙ্গে। আমরা সকাল সকাল লখনৌ এসে পৌঁছলাম। আপনারা চাইলে ট্রেনেও লখনৌ আসতে পারেন। হাওড়া থেকে ট্রেনে লখনৌ আসতে সময় লাগবে প্রায় 18 থেকে 20 ঘন্টা। মুস্কুরাইয়ে আপ লখনৌ মে হ্যাঁ। সকাল সকাল আমরা এখন এসে পৌঁছে গেছি লখনৌ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। এখান থেকে কিন্তু আমাদের এবার যাত্রা শুরু হবে। লখনৌ এয়ারপোর্টে পৌঁছানোর পর বাইরে আমাদের জন্য গাড়ি অপেক্ষা করছিল। সুইট হ্যাপি জার্নির পক্ষ থেকে দাদা এসেছেন আমাদের পিক আপ করতে। দাদার সাথেই আমাদের আজকের সফর শুরু হবে। আমরা আজকে লখনৌ পৌঁছলেও এই গ্রুপ ট্যুরের বাকি সদস্যরা গতকালই লখনৌ পৌঁছে গেছে। আমরা তাই এয়ারপোর্ট থেকে সোজা হোটেলে গিয়ে ব্রেকফাস্ট সেরে বাকি গ্রুপ মেম্বারসদের সাথে যোগ দেব। সকাল সকাল আমরা পৌঁছে গেছি লখনৌ এবং লখনৌ থেকে যেরকম দেখালাম আমরা চলে এসেছি সুইট হ্যাপি জার্নির ঠিক করা হোটেলে এবং হোটেলে এসেই আমরা তাড়াহুড়ো করছি। আমরা এখন যেখানটায় রয়েছি এখানে দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকম খাবার সাজানো, ব্রেকফাস্ট করে নিতে হবে। আর বাকি যারা রয়েছেন সবাই প্রায় রেডি। আমরা একটু লেটে রান করছি, আমরা ব্রেকফাস্টটা করেই বেরিয়ে পড়বো। আমাদের লখনৌ থেকে ট্রিপটা শুরু হলেও লখনৌ কিন্তু আমাদের এবার ঘোরার জায়গা নয়, আমরা যাব নতুন একটা জায়গায়। সেটা কোথায় জানার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। ব্রেকফাস্ট সেরে দেখলাম হোটেলের সামনে দুটো এসি বাস রেডি, সবাই বাসে উঠে পড়েছেন। সুইট হ্যাপি জার্নির পক্ষ থেকে একটা ব্রিফ করা হলো এবং হেঁটে পার হতে হবে, ওটা নিয়ম, কিছু করার নেই, ওখানে আমার কোনো হাত নেই, ঠিক আছে? তবুও বলে রেখেছি তাড়াতাড়ি করে দেওয়া যায়, হোটেলের লোকরা আসবে, ওরা এসে একটা ব্রিফ করে দেবে। আমরা এখন চলেছি নেপালের বর্ডার শহর নেপালগঞ্জের উদ্দেশ্যে। লখনৌ থেকে নেপালগঞ্জের দূরত্ব 190 কিলোমিটার। কৈলাস মানস সরোবর এখন চীনের দখলে। এই কৈলাস মানস সরোবরের নিকটবর্তী নেপালের অংশ হল লিমি উপত্যকা, যা দুর্গম পার্বত্য অঞ্চলে অবস্থিত। আমরা নেপালগঞ্জ থেকে ফ্লাইটে যাব লিমি উপত্যকা। এখানে ফ্লাইট একবার কৈলাস পর্বতকে ডান দিকে একবার বাঁ দিকে রেখে মোট 3-4 বার রাউন্ড ট্রিপ দেয়। এখান থেকেই ফ্লাইটে দর্শন হবে পবিত্র কৈলাস পর্বত ও মানস সরোবর লেকের। এই পথে যাওয়ার সময় দেখা মেলে নেপাল থেকে আগত ঘরঘরা নদীর।
লখনৌ থেকে আমরা শুরু করেছি বেশ সকাল সকাল নেপালগঞ্জের উদ্দেশ্যে। লখনৌ থেকে নেপালগঞ্জের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। বুঝতেই পারছেন যেতে অনেকটা সময় লাগবে, লাগছেও সময়। অনেকটা রাস্তা চলে এসেছি আমরা এখন এখানটায় দাঁড়িয়েছি একটুখানি রিফ্রেশমেন্টের জন্য। প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার ব্যাপার রয়েছে, চায়ের একটু ব্যাপার রয়েছে, এই সব করে আবার বাকি যেটুকু পথ চলা বাকি সেটার উদ্দেশ্যে রওনা দেব। ওই নেপালগঞ্জে পৌঁছানোর পরই তো শুরু হবে আসল ট্রিপ, তো ওটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। কেমন লাগছে? খুব ভালো, জোরে বলো। খুব ভালো। আমরা ভারত নেপাল বর্ডারে এসে পৌঁছলাম। বর্ডারের এপাশে ভারতবর্ষের অংশের নাম রূপাইডিহা ও নেপালের অংশের নাম নেপালগঞ্জ। আমরা এখন দাঁড়িয়ে আছি ইন্দো নেপাল ইন্টারন্যাশনাল বর্ডারে এবং আমরা এখন যাচ্ছি সিকিউরিটি চেকিং এর দিকে। কেউ কেউ গাড়িতেও রয়েছেন বয়স্ক বলে, আমরা আপাতত যাচ্ছি সিকিউরিটি চেকিং এর দিকে। বেশ কড়া চেকিং প্রসেস এখানে। সিকিউরিটি চেকিং এর পরেই ভারতবর্ষের দিকে নতুন গেট তৈরি হচ্ছে দেখতে পেলাম। এটি পেরোনোর পরেই আসে নেপালের গেট এবং শুরু হয়ে যায় নেপাল। এখানে গাড়ির জন্য পারমিট করে আমরা এগিয়ে চললাম হোটেলের দিকে। বর্ডার থেকে হোটেলের দূরত্ব 7 কিলোমিটার। সুইট হ্যাপি জার্নির সাথে আমরা এখন চলে এসেছি নেপালগঞ্জে এবং নেপালগঞ্জে আমাদের যেখানে হোটেলে থাকার কথা সেখানে আমরা এখন সবে ঢুকেছি আর ওনারা ওনাদের পদ্ধতিতে আমাদের অভ্যর্থনা জানাচ্ছেন। অভ্যর্থনা পর্ব এখনো শেষ হয়নি, এখনো চলছে। প্রথমে ওনারা তো আমাদের ওয়েলকাম জানালেনই ভীষণ সুন্দরভাবে, আর তারপরে এসে হাজির হয়েছে হাতে ওয়েলকাম ড্রিঙ্ক। তো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি নেপালে এবং এখন আমরা রয়েছি নেপালের নেপালগঞ্জে। এই হলো আমাদের হোটেল, আমরা জাস্ট এসে পৌঁছলাম। আমরা একেবারে লাঞ্চ সেরে তারপরে রুমে যাব। ব্যাগেজ তো অলরেডি চলেই গেছে, কারণ আমাদের দেরি হয়ে গেছে। লাঞ্চ করে তবেই আমরা রুমে যাব। এরপরে আজকে আরও অনেক রকম অ্যাক্টিভিটিস রয়েছে, কি রয়েছে সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। আমরা লাঞ্চ করতে চলে এলাম। এই প্যাকেজে হোটেলে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই বুফে সিস্টেমে। লাঞ্চটাও বাফে সিস্টেমে এবং বিভিন্ন রকমের আইটেম রয়েছে লাঞ্চে, তবে সব আইটেমগুলোই ভেজ। এই ভেজ হওয়ার পেছনে একটা কারণ রয়েছে, কারণ আমাদের এবারে যে ট্রিপটা সেটা হচ্ছে কৈলাস মানস সরোবর এরিয়াল ভিউ যাত্রা। তো পুজো আচ্চার ব্যাপার, সেই জন্য সমস্ত কিছুই ভেজ। যাই হোক, প্রচুর রকম খাবার রয়েছে। কিন্তু সারাদিন বেশ ভালোই জার্নি হলো আর লাঞ্চও আমাদের হয়ে গেছে। জার্নি হলো বটে, কিন্তু সেরকম কিছু কষ্ট হয়নি। বেশ মজা করতে করতেই আমরা এলাম, তাই না মামনি? বেশ ভালোই লাগলো। এতক্ষণ বেশ মজা করতে করতে এলাম এবং সব কিছুর পরে আমরা এখন রুমে এসে পৌঁছেছি। আর রুমটা দেখে আমার মামনির অভিব্রত সবারই খুব ভালো লেগেছে। বেশ স্পেসাস রুম। আর আমরা এবার 3 জন রয়েছি, তো 3 জনের এখানে থাকার কোনো অসুবিধা হবে না। অসুবিধা তো দূরের কথা, অনেকটা জায়গা। আমরা এসেই বসে পড়েছি সোফায় দুজনে ক্লান্ত হয়ে। এই দিকে একটা বেড রয়েছে আর এখানেও একটা সিঙ্গেল বেড রয়েছে আর একটা বড় টিভি রয়েছে। যদিও আমরা তো আড্ডা মেরেই কেটে যাবে সন্ধ্যেবেলাটা, কখন আর টিভি দেখবো। এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে, এখানে ইলেকট্রিক কেটল, তার সাথে যেরকম টি কিট, কফি যেরকম দেওয়া থাকে রয়েছে। আর এই দিকে রয়েছে ড্রেসিং টেবিল। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা আমরা ডাইনিং হলে আবার এসেছি। এখন আমরা একটুখানি চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়বো। পুজোর ব্যাপার রয়েছে বাগেশ্বরী টেম্পলে। চা পর্ব সেরে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম স্থানীয় বাগেশ্বরী মন্দির দর্শনের জন্য। সুইট হ্যাপি জার্নির সাথে আমরা এখন চলে এসেছি বাগেশ্বরী টেম্পলে। আর এইখানে সমস্ত পাশে রয়েছে পুজো সামগ্রীর দোকান, চাইলে পুজো সামগ্রী এখান থেকে কিনতে পারেন। এগুলো দেখতে দেখতেই আমরা এগিয়ে যাচ্ছি প্রধান মন্দিরের দিকে। বাগেশ্বরী মন্দিরকে বাগেশ্বরী শক্তিপীঠও বলা হয়। দাবি করা হয় যে দেবীর জীব এখানে পড়েছিল। যদিও যে 51 শক্তিপীঠের কথা আমরা জানি, তার মধ্যে কিন্তু বাগেশ্বরী মন্দিরের কোনো উল্লেখ নেই। বাগেশ্বরী মন্দিরে পুজো পাঠ ও যজ্ঞের ব্যবস্থা করা হয়েছিল সুইট হ্যাপি জার্নির পক্ষ থেকে। পূজা পাঠের পর আমরা হোটেলে ফিরে এলাম।
আগামীকাল ভোরে হবে পবিত্র কৈলাস ও মানস সরোবর দর্শন। ট্যুর প্ল্যানার ব্লগের সকল দর্শককে জানাই আ ভেরি গুড মর্নিং ফ্রম নেপালগঞ্জ। আমরা একদম রেডি হয়ে গেছি আর আমরা এখন চলে এসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট সামনে এসে হাজির, অনেক রকম খাবার রয়েছে, তো খেয়ে পেট ভরিয়ে নিতে হবে, কারণ আমরা এখন যাব কোথায়? কাল থেকে যেটা বলছি, কৈলাস মানস সরোবর এরিয়াল ভিউ যে যাত্রা, সেটার জন্য পুজোর ব্যাপার রয়েছে। একদম রেডি, বুঝতেই পারছেন, খুব এক্সাইটিং লাগছে ব্যাপারটা নিয়ে। ভাবছি যে কীরকম হতে চলেছে আমাদের অভিজ্ঞতা। তার আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্ট সেরে আমরা রেডি, কিন্তু এমন সময় খারাপ খবর এলো। লিমি ভ্যালিতে ওয়েদার খারাপ, তাই আজ ফ্লাই করা যাবে না এবং দর্শনও তাই হবে না। সকলের মন খারাপ, তাই সুইট হ্যাপি জার্নির পক্ষ থেকে ঠিক করা হলো আজ নেপালের কিছু লোকাল সাইট সিইং করা হবে। তাই মন খারাপ নিয়েও আমরা এগিয়ে চললাম আর ঘুরে দেখলাম কেদারেশ্বর মন্দির, যেখানে আছে 108 ফুট লম্বা শিবলিঙ্গ। এরপর বর্দিয়া ন্যাশনাল পার্কের মধ্যে ইকো ট্যুরিজম সাইটে আমরা ঘুরে দেখলাম। এখানে প্রকৃতি বড়ই সুন্দর। জঙ্গলের মাঝে একটা রিসোর্টে লাঞ্চ করা হলো। এরপর এগিয়ে চললাম কর্ণালী নদী দেখার জন্য। যাত্রাপথে গাড়িতে সবাই মিলে নাচ গান আবৃত্তি চলতে থাকলো। ধনুর্বাণ নেই, আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি, যজ্ঞের আগুন। আমি দ্রৌপদী নই, নই পাঞ্চালী। পবিত্র মানস সরোবর থেকে উৎপন্ন হওয়া যে 4টে নদী রয়েছে, তার মধ্যে কর্ণালী নদী হলো অন্যতম। আর আমরা এখন যে ব্রিজটার ওপর দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে কর্ণালী নদীর ওপর ব্রিজ। আর এই সময়টাতে, মানে সূর্যাস্তের সময়, আমরা এখানটা কিছুটা সময় কাটাবো, তারপরে আবার ফিরে যাব আমাদের গন্তব্যের দিকে। কর্ণালী নদীতে রাফটিংও হয়। আমরা কিছুজন রাফটিংও করলাম নদীতে। কৈলাস দর্শন না হলেও কর্ণালীর হিমশীতল জলে মনটা কিছুটা ঠান্ডা হলো। মানস সরোবর থেকে উৎপন্ন কর্ণালী নদীর ওপর দিয়ে আমরা যখন ভেসে বেড়াচ্ছিলাম, সেই সময় আমরা বোতলে জল ভরে নিয়েছি। জলটা দেখুন একদম ক্লিয়ার। হোটেলে ফিরে আজও সবাই তাড়াতাড়ি ডিনার করে নিলাম। গুড মর্নিং। আজকে একদম ভোর ভোর আমরা রেডি হয়ে গেছি, আর সাজ পোশাক দেখে বুঝতেই পারছেন আজকে আবার চলেছি দর্শনের জন্য। কালকে আমরা একটু বেলাবেলি বেরোবো ভেবেছিলাম, কিন্তু প্রকৃতি সাথ দেয়নি বলে দর্শন হয়নি। আজকে আমরা এই আশা নিয়ে যাত্রা শুরু করছি যে নিশ্চয়ই তার দর্শন আমরা পাবো, নিশ্চয়ই তার দেখা হবে। হর হর মহাদেব। আজও সকাল সকাল সবাই রেডি হয়ে নেপালগঞ্জ এয়ারপোর্টে পৌঁছে গেলাম, কিন্তু আজও কপাল খারাপ, আরো খারাপ। আজ ওয়েদার এতটাই খারাপ যে নেপালগঞ্জ থেকে কোনো ফ্লাইটই উঠছে না। সকালে তো দেখলেন আমরা পৌঁছে গেছি নেপালগঞ্জ এয়ারপোর্টে এবং রেডি একদম সেজে গুজে দর্শনের জন্য। কিন্তু ওই আর কি, এত সহজে কি তিনি দর্শন দেন? তো আজকেও আমাদের লাক খারাপ, লাক ফেভার করলো না। তাই আমরা ফিরে এসেছি আমাদের হোটেলে, এখন বসেছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টের পরে হয়তো আরেকবার ট্রাই করা হবে। আসলে পুরো ব্যাপারটাই তো ওয়েদারের ওপর নির্ভরশীল। তো ওয়েদার কখন কীরকম থাকে সেটা তো আগে থেকে বলা যায় না, সেই রকমই ব্যাপার। আজকেও আকাশের মুখ ভার, তার জন্য আজকেও এখনও অবধি যেতে পারিনি সকালে। এখন বেলায় যদি ওয়েদার একটু ক্লিয়ার হয়, তিনি যদি মুখ তুলে তাকান, তাহলে তার দর্শন আজকে হবে, না হলে প্ল্যান বি ভাবতে হবে। আপাতত ব্রেকফাস্ট করে নিচ্ছি। মনটা সবারই খারাপ, বিভিন্ন রকম চিন্তা মাথায় ঘুরছে, কারণ ছুটি একটা ব্যাপার, ফেরত যাওয়ার ব্যাপার রয়েছে। তো যাই হোক, ব্রেকফাস্টে সেরে মিটিং রয়েছে এরপর একটা। সুইট হ্যাপি জার্নি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে একটা মিটিং অ্যারেঞ্জ করা হলো। সেখানে জানানো হলো আগামী দুদিন এমনই খারাপ ওয়েদার থাকবে, আগামী পরশু ওয়েদার ভালো হবে। সবাই থাকতে চাইলে সংস্থার পক্ষ থেকে ব্যবস্থা করে দেওয়া হবে এবং পরশুদিন দর্শন করে সবাই একসাথে ফিরে যাওয়া হবে। সবাই রাজি হলো। হাতে দুদিন সময় আছে। সেটা ভেবে সুইট হ্যাপি জার্নি থেকে একটা গাড়ি ভাড়া নিয়ে মামনিকে নিয়ে অযোধ্যা রাম মন্দিরটা ঘুরে দেখতে এগিয়ে চললাম। মামনির
রাম মন্দির দেখার আশাটাও পূর্ণ হলো। এর জন্য সুইট হ্যাপি জার্নি প্রাইভেট লিমিটেডের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এরপর আমরা আবার নেপালগঞ্জের দিকে ফিরে চললাম। অযোধ্যা থেকে নেপালগঞ্জের দূরত্ব 180 কিলোমিটার, সময় লাগে প্রায় 5 ঘন্টা। সন্ধ্যায় সবাই মিলে লোকাল মার্কেট ঘুরে দেখা হলো। এখনো ভোরের আলো ফোটেনি আর আমরা মানে ট্যুর প্ল্যানার ব্লগ একদম রেডি হয়ে গেছি সুইট হ্যাপি জার্নির সাথে কৈলাস মানস সরোবর এরিয়াল দর্শনের জন্য। কিন্তু লাস্ট দুদিনও আমরা সেজেগুজে একদম রেডি হয়ে গেছিলাম, কিন্তু পুরোটাই যেহেতু ওয়েদারের ওপর ডিপেন্ডেন্ট, সেই জন্য আমরা লাস্ট দুদিন চেষ্টা করেও দর্শন পাইনি। তো আজকে আমাদের হতে চলেছে লাস্ট এবং ফাইনাল ট্রাই। দেখা যাক ভাগ্যে কি রয়েছে, মহাদেব প্রসন্ন হন কিনা, মুখ তুলে চান কিনা। আমরা সবাই ভীষণ রকমের আশাবাদী, কারণ এটা হতে চলেছে লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স, যেটা আর ভবিষ্যতে কবে হবে আদৌ হবে কিনা জানা নেই। আর মামনি রয়েছেন সাথে, মামনির ভীষণ ইচ্ছে ছিল দর্শনের, তাই মামনির এমনিতেই ভীষণ মন খারাপ এখনো অবধি দর্শন হয়নি বলে। তো আমরাও ওনাকে সাহস যোগাচ্ছি যে না না, আজকে নিশ্চয়ই দর্শন পাওয়া যাবে। আপনারা কি বলেন? হর হর মহাদেব। हर हर महादेव, हर हर महादेव। আজ সবার মনে এক আলাদাই উত্তেজনা। সবাই একসাথে এয়ারপোর্টে এসে পৌঁছলাম। हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। সেই নেপালগঞ্জ এয়ারপোর্ট, সেখানে আমরা আবার পৌঁছে গেছি একদম সময় মতন। আজকে একদম ভোরের ফ্লাইটটা ধরে উড়ে যাওয়ার প্ল্যান আছে এবং আশা করছি সেখানে দর্শন হবে। আজকে ওয়েদার অন্য দিনের তুলনায় ভালো, এখন আগে থেকে কিছুই বলা যায় না। আর সবাই চলে গেছেন ভেতরে অলরেডি, আমরাও সিকিউরিটি চেকিং করে ঢুকে পড়ি। ছোট্ট একটা এয়ারপোর্ট, আমরাও এখন এগিয়ে যাই, এয়ারপোর্টের ভেতরে যাই। হাতে বোর্ডিং পাস এসে গেছে। অন্য দিনের থেকে আপাতত আমরা এক স্টেপ এগিয়ে যেতে পেরেছি, মানে এতদিন আমরা এখানে বসেই ওয়েট করতাম। আজকে এই বোর্ডিং পাস কিছুটা আশার আলো দেখাচ্ছে বটে। সিকিউরিটি চেকিংয়ের পদ্ধতি কমপ্লিট, আমরা এখন ভেতরে প্রবেশ করে ফেলেছি এবং সামনেই দেখা যাচ্ছে আমাদের এরোপ্লেন দাঁড়িয়ে রয়েছে। আর এই স্বর্গীয় অনুভূতি নেওয়ার জন্য আমরা এখন ভীষণ রকমের উদ্গ্রীব হয়ে রয়েছি। বুক ধুককানি যেন আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে। এয়ারপোর্টের মধ্যেই পুরোহিত মন্ত্রপাঠ করে পুজো করলেন। हर महादेव। সকালে কুয়াশা ছিল, তার জন্য ভিজিবিলিটি একটু কম ছিল বলে আমাদের বেশ খানিকক্ষণ নেপালগঞ্জ এয়ারপোর্টের ওয়েটিং হলে ওয়েট করতে হয়েছে। এখন ফাইনালি সেই মুহূর্ত এসে গেছে। পিছনেই আমাদের ফ্লাইট দাঁড়িয়ে, এটাই করেই আমরা রওনা দেব পবিত্র মানস সরোবর কৈলাসের এরিয়াল ভিউ দর্শনের জন্য। এই এয়ারক্রাফটে মোট 70টা সিট আছে। সকলে যাতে উইন্ডো সিট পায়, তাই সুইট হ্যাপি জার্নি সংস্থার পক্ষ থেকে মোট 35 জনকে একটা ট্রিপে নেওয়া হয়। जय शिव शंभू, जय शिव शंभू। মানস মানে মন আর সরোবর মানে লেক। এই মানস সরোবর হিন্দু, বৌদ্ধ, জৈন ধর্মের মানুষদের কাছে ভীষণ পবিত্র একটা লেক। মানস সরোবর রয়েছে কৈলাস পর্বতের পাদদেশে, আর কৈলাস পর্বত মানে হচ্ছে মহাশিব শম্ভুর বাসস্থান। তো আমরা এখন এগিয়ে চলেছি মানস সরোবর কৈলাসের এরিয়াল ভিউ পাওয়ার জন্য প্লেনে। এই মানস সরোবর কৈলাসের যে যাত্রা দর্শন, তার পেলে নাকি শুনেছি একটা নতুন দিশা পাওয়া যায় জীবনে। জানি না কতটা কি পাওয়া যাবে, কিন্তু সেই লক্ষ্যের দিকেই এগিয়ে চলা। হর হর মহাদেব। মানস সরোবর হলো মিষ্টি জলের একটা লেক, যেখান থেকে 4টে নদী মানে ইন্দাস, সতলেজ, ব্রহ্মপুত্র, কর্ণালী, এই 4টে নদীর উৎপত্তি হয়েছে। এবং এই যে মানস সরোবর, তাতে ডুব দিলে নাকি সমস্ত পাপ ধুয়ে যায়। আমরা এবার অবশ্য ডুব দিতে পারছি না, কিন্তু ওপর থেকে এরিয়াল ভিউটা নেব।
ফ্লাইট টেক অফ করার আগে এয়ারলাইন্সের পক্ষ থেকে সকলকে একটা করে ট্রফি দেওয়া হলো। নেপালগঞ্জ এয়ারপোর্ট ছাড়ার জাস্ট একটু পর থেকেই বরফে একটা পাহাড়ের শাড়ি উঁকি মারছে। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। বহু প্রতীক্ষিত সেই ক্ষণ এখন আসতে চলেছে। আমাদের ফ্লাইটের বাঁ দিকে যারা বসেছিলেন তারা খুব সুন্দর কৈলাস এবং মানস সরোবর দুটোরই দর্শন পেয়েছেন। এখন ফ্লাইট ঘুরছে, আমরা অপেক্ষা করে আছি যে কখন আমরাও সেই দর্শন পাবো। সামনে যে নীল জলের লেক সেটাই মানস সরোবর, আর তার ঠিক পেছনে ওই যে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে কৈলাস পর্বত। কি অসাধারণ দৃশ্য! এই ট্রিপে ফ্লাইটেই পুরোহিত থাকে কৈলাসের সামনে পুজো ও মন্ত্রপাঠের জন্য। हर हर महादेव, हर हर महादेव। सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम्। কেমন লাগলো? খুব ভালো লাগলো, খুশি তো? মন খুশি? খুব খুশি। দর্শন কেমন হয়েছে? খুব সুন্দর দর্শন হয়েছে, 3বার করে ঘুরিয়েছে, দারুণ দেখলাম, জীবন সার্থক হলো। কেমন লাগলো? অসম্ভব, অসাধারণ, কথায় প্রকাশ করা যাবে না। চোখের জল আসছে বারবার যে আজকে এতদিন অপেক্ষা করার পর ঈশ্বর দেখা দিলেন। আমরা হোটেলে থেকে গেলাম এক্সট্রা 2-3 দিন করে, দেখা পেলাম না। এত ওয়েদার খারাপ ছিল যে আমরা দেখা পেলাম না, কিন্তু আজ আমাদের শিবজি দেখা দিলেন। এ পাওয়া পরম পাওয়া, এ কোনোদিন জীবনে কোনোদিন পাবো না। এ যা দেখলাম, দর্শন করলাম, আমাদের যে ম্যানেজমেন্টে যারা আছেন তাদের সকলের চরণ স্পর্শ করি যে এমনভাবে আমাদের মতো সাধারণ মানুষকে এই ঈশ্বরের জায়গায় এনে ফেলেছে। এর থেকে বড় কথা আর কিছু নেই, এর থেকে বড় পাওয়া আর কিছু নেই। আমরা সবাই ধন্য, আমরা যতজন এসেছি প্রত্যেকে আমরা ধন্য। আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম, আমরা কি দেখলাম! দারুণ লাগলো। পুরো মানস সরোবর এবং উপাসে কৈলাস পর্বত দেখতে পেলাম, জীবন ধন্য হয়ে গেল। আমাদের ভালো লেগেছে। শ্রী এয়ারলাইন্সের পক্ষ থেকে প্রতি দর্শনার্থীকে স্মৃতিস্বরূপ একটা সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ফ্লাইটে প্রসাদও বিতরণ করা হয়। আমরা সকলে পরিতৃপ্ত মনে ফিরে এলাম। এ সত্যিই এক অসাধারণ অনুভূতি। যে সকল মানুষ হয়তো কখনো পায়ে হেঁটে কৈলাস দর্শনে যেতে পারবেন না, অথচ সচক্ষে কৈলাস মানস সরোবরের দর্শন করতে চান, তাদের কাছে এক পরম আনন্দের মুহূর্ত। আমাদের টিমের সকল সদস্য এক বাক্যে এটা স্বীকার করলেন। এরপর আমরা হোটেলে ফিরে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম লখনৌয়ের উদ্দেশ্যে। সেখান থেকে বাড়ি ফেরার পথ ধরলাম। হর হর মহাদেব। সবাই কি যেতে পারবে? বয়সের কোনো লিমিট আছে? এই ট্যুরটি মূলত বয়স্ক মানুষদের কথা ভেবেই করা।
ফ্লাইটে করে সবাই এই ট্রিপে যেতে পারে, তবুও বিশেষ কোনো শারীরিক সমস্যা থাকলে ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন। দর্শন কেমন হয়? আমরা খুব ভালো দর্শন করেছি। নিজের চোখে ক্যামেরার থেকে ভালো দেখা যায়। তাছাড়া ফ্লাইট প্রায় 3 থেকে 4 বার ডান দিকে বাঁ দিকে পাক খায়, তাই সকলেই সুন্দরভাবে দেখতে পান। এই ট্রিপের খরচা কেমন? আমাদের লখনৌ থেকে লখনৌ খরচ পড়েছে 47,275 টাকা মাথা পিছু, যার মধ্যে বফে খাবার সহ সবকিছু অন্তর্ভুক্ত ছিল। কলকাতা থেকে হলে প্যাকেজে এয়ার ফেয়ার বা ট্রেন ফেয়ারটা যুক্ত হবে। ওয়েদার খারাপ থাকলে কি হবে? আমাদের সময়ই তো ওয়েদার খারাপ ছিল। সংস্থার পক্ষ থেকে এই জন্য একদিন এক্সট্রা স্টে ফ্রিতেই দেওয়া হয়। এই ট্রিপে পাসপোর্ট আর ভিসা লাগে কি? ভারতীয়দের ভোটার কার্ড, আধার বা যে কোনো সরকার স্বীকৃত আইডি কার্ড থাকলেই এই ট্রিপ করা যায়। বিদেশিদের জন্য পাসপোর্ট ও ভিসা লাগবে। আমরা কিভাবে ট্যুরটা বুক করেছিলাম? আমরা ট্যুরটা বুক করেছিলাম সুইট হ্যাপি জার্নি ট্যুর অ্যান্ড ট্রাভেলস প্রাইভেট লিমিটেডের থেকে। এদের অফিস সাউথ সিটি মলের ঠিক পিছনেই। আগামী দিনে আবারও আমাদের এই ট্রিপ করার পরিকল্পনা রয়েছে। আপনারাও যদি সেই ট্রিপে আমাদের সাথে যুক্ত হতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ট্যুর প্ল্যানার ব্লগ। লখনৌ থেকে যাত্রা শুরু কৈলাসের পথে। এই যাত্রা করছি আমরা সুইট হ্যাপি জার্নির সাথে। প্রাতঃভোজন করে আমরা চড়লাম এসি বাসে। নিজ জায়গা পছন্দ করে সঙ্গী নিয়ে পাশে। নেপালগঞ্জে এসে আমরা উঠলাম হোটেল স্টারলাইট। সন্ধ্যায় পূজাযোগ্য বাগেশ্বরী মাতার। কাটল ফার্স্ট নাইট। রাত কেটে ভোর হতেই হবে দর্শন কৈলাস। সকলের মনে এখন তারই উল্লাস। ভোর হতে উঠে দেখি আবহাওয়া প্রতিকূল। কৈলাস দর্শন হবে না শুনে সবার চিত্ত ব্যাকুল। মন শান্ত করতে সকলের বেরিয়ে পড়লাম ঘুরতে। বন জঙ্গল দেখে এলাম কর্ণালী নদীর চরেতে। এই নদীর উৎপত্তি মানস সরোবর থেকে। সবাই হলাম মুগ্ধ তার সৌন্দর্য দেখে। কিন্তু মনের মধ্যে আশা সবার, দেখব আমরা কৈলাস। ঠিক হলো তাই দেখেই যাবার নিয়ে 2 দিনের অবকাশ। অবশেষে আবহাওয়া হলো অনুকূল। যাত্রা শুরু হলো আমাদের হাতে নিয়ে ঠাকুরের ফুল। হোটেল থেকে এয়ারপোর্ট গেলাম বাসে করে। ফ্লাইটে গিয়ে বসলাম আমরা বোর্ডিং পাসের পরে। হর হর মহাদেব নাম নিয়ে আমাদের উড়ান চালু হলো। অবশেষে কৈলাস দর্শন করে সকলের চোখে জল এলো। এভাবেই হলো আমাদের যাত্রা শুভ সমাপ্তি। সকলের এই মুখের হাসি, এটাই আমাদের বড় প্রাপ্তি। হর হর মহাদেব।